হ্যালো স্টুডেন্ট, এডুকেশন উইথ সন্তোষ স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর এডুকেশান থার্ড সেমিস্টারের পঞ্চম অধ্যায় অর্থাৎ গ্রুপ বি ইউনিট 1-এর প্রথম যে অধ্যায় ভিন্নতরভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান বিষয় আছে তোমরা এই 25টি প্রশ্নের উত্তর খুব ভালো করে যদি পড়ো এই অধ্যায় থেকে, তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন অনায়াসেই তোমরা কমন পেয়ে যাবে। 25টি প্রশ্নের উত্তর আলোচনা করার আগে প্রথম থেকেই আমরা কয়েকটি প্রশ্ন অর্থাৎ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে আমরা ব্যাখ্যামূলক আলোচনা করব। তারপর আমরা আস্তে আস্তে এমসিকিউর দিকে আগাবো। এই ব্যাখ্যামূলক আলোচনাগুলো না বুঝতে পারলে তোমরা এই অধ্যায়টাই তোমরা বুঝতে পারবে না। তাই এই অধ্যায়ের প্রথম যে টপিক ভিন্নতরভাবে সক্ষম শিশুদের, ভিন্নতরভাবে সক্ষম বা ব্যতিক্রমী শিশু কাদের বলে? তো কাদের বলে? যে সমস্ত শিশুর আচার আচরণ স্বাভাবিক নয়, অর্থাৎ স্বাভাবিক গড় মানের চেয়ে এত উপরে বা নিচে থাকে যে কারণে তাদের শিক্ষার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণের প্রয়োজন হয়ে পড়ে, সেই সকল শিশুদের ভিন্নতরভাবে সক্ষম বা ব্যতিক্রমী শিশু বলা হয়। অর্থাৎ যদি একটু ব্যাখ্যামূলকভাবে বলা যায় তাহলে কি, যে একটি শিশু সে স্বাভাবিক শিশু বা অন্য সকল শিশুদের মতন নয়, হয় তাদের থেকে উপরে বা তাদের থেকে নিচে ব্যতিক্রম কিছু কর্মসূচি সে করে থাকে বা তার ব্যতিক্রম কর্মসূচির প্রয়োজন হয়ে পড়ে, সেই সকল শিশুদেরই ভিন্নতরভাবে সক্ষম বা ব্যতিক্রমী শিশু বলা হয়। এবার এই ব্যতিক্রমী শিশুরা অনেক প্রকারের হয়ে থাকে, কিন্তু মূলত আমরা এখানে তিনটে প্রধান যে প্রকারভেদ, প্রতিবন্ধকতা, অক্ষমতা আর বিকলাঙ্গতা, এই তিনটে দিক নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা আস্তে আস্তে ছোট প্রশ্ন উত্তরের দিকে যাব। তো প্রতিবন্ধকতা বলতে কি বোঝায়? প্রতিবন্ধকতা বলতে বোঝায় প্রধানত ব্যক্তির দৈহিক গঠন, আকৃতি এবং অঙ্গসংস্থানগত এমন এক অবস্থা যা ব্যক্তির জন্য নির্দিষ্ট ক্রিয়াকলাপ করা বা একটি নির্দিষ্ট সমাজের মধ্যে ন্যায়সঙ্গত প্রবেশাধিকার পাওয়া কঠিন হয়ে পড়ে, অর্থাৎ তাদের আচার আচরণের মধ্যে অস্বাভাবিকতা দেখা যায়। প্রতিবন্ধকতা হলো একজন ব্যক্তির শারীরিক গঠন ও কার্যকারিতা বা মানসিক কার্যকারিতার বৈকল্য। এটাকে যদি বোঝানো যায় উদাহরণ দিয়ে তাহলে কি বলবো প্রতিবন্ধকতা কি? যে প্রতিবন্ধকতা এমনই একটা অক্ষমতা বা শারীরিক বাধা বলা যেতে পারে, যে বাধাটা দৈনন্দিন জীবনে বিশেষ কোনো প্রভাব ফেলে না, ক্রিয়াকর্মে বিশেষ কোনো প্রভাব ফেলে না, কিন্তু বিশেষ যখন কোনো কাজ সে করতে যায় তখন তার সেই বাধা আসে, সেই প্রতিবন্ধকতাটা তার বাধা হয়ে দাঁড়ায়। ধরো একটা শিশুর বা একজন ব্যক্তির হাতের 5টা আঙুলের পাশ দিয়ে আরও একটি ছোট আঙুল আছে বা গজিয়েছে, জন্মগ্রহণ করার সাথে সাথেই তার সেটা ছিল। তো তার এই আঙুলটার জন্য তার বিশেষ দৈনন্দিন জীবনে বিশেষ কোনো সমস্যা হবে না, কিন্তু সে বিশেষ কোনো কাজে বা বিশেষ কোনো সমাজে যখন সে প্রবেশ করবে তখন সেই আঙুলটার জন্য হয়তো তার বিশেষ কোনো বাধা আসতে পারে। তো এই ধরনের যে ত্রুটি বা অসুবিধাগুলো আছে সেগুলোকেই বলা হয় প্রতিবন্ধকতা। আচ্ছা, অক্ষমতা কি? অক্ষমতা বলতে কি বোঝো? বলছে অক্ষমতা বলতে একজন ব্যক্তির জন্য নির্দিষ্ট ক্রিয়াকলাপ করা কঠিন হয়ে পড়াকে বোঝায়। শারীরিক ও মানসিক কোনো অবস্থার কারণে তার চারপাশের পরিবেশের সঙ্গে যোগাযোগ করা খুবই কঠিন হয়ে পড়ে, অর্থাৎ কোনো বিশেষ কাজ করতে সক্ষম নয়, তবে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে অক্ষমতার মাত্রা অনেকটা নিয়ন্ত্রণ বা কমিয়ে আনা যায়। এটাকে যদি একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় তাহলে কি, ধরো একজন ব্যক্তি বা একটা শিশু চোখে বা কানে স্বাভাবিকভাবে তার দেখা বা শোনার ক্ষেত্রে কোনো ত্রুটি বা অসুবিধা হচ্ছে, সে চিকিৎসা পদ্ধতির দ্বারা দেখা যাচ্ছে চশমা নিয়ে বা কোনো ডিভাইসের সাহায্যে সে যথাযথ দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে, সে সাধারণ স্বাভাবিক আর স্বাভাবিক 5টা শিশুর মতনই সে সব শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে। অর্থাৎ যখন চশমাটা সে ব্যবহার না করছে তখন তার কিন্তু একটা ত্রুটি বা বাধা তার আসছে, কিন্তু যখন সে চশমাটা ব্যবহার করছে তখন তার সেই বাধাটা আর আসছে না, তখন সে স্বাভাবিক শিশুদের মতনই সে দেখতে পাচ্ছে বা শুনতে পাচ্ছে। তো এই ধরনের যে অসুবিধাগুলো শিশুর মধ্যে বা ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায় সেগুলোকেই অক্ষমতা বলে। আর প্রতিবন্ধকতা কি?
বা বিকলাঙ্গ, প্রতিবন্ধী বা বিকলাঙ্গ। প্রথমটা বললাম প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা আর প্রতিবন্ধী দুটোর মধ্যে অনেক তফাৎ। তাহলে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী কাদের বলে? বলছে প্রতিবন্ধকতা এবং অক্ষমতার প্রভাবে কোনো ব্যক্তি যখন তার পরিবেশে স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া করার ক্ষেত্রে, কোনো কার্য সম্পাদনের ক্ষেত্রে অনতিক্রম্য বাধার বা সমস্যার সম্মুখীন হয়, তখনই তাকে বিকলাঙ্গ বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যখন এমন একটি অসুবিধা বা সমস্যার সৃষ্টি হয় যা কোনো প্রকার চিকিৎসা বা সংশোধনের মাধ্যমে অতিক্রম করা যায় না, তাকেই বিকলাঙ্গ বলা হয়। অর্থাৎ এটাকে যদি একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় তাহলে কি, যে কোনো ব্যক্তি বা শিশুর মধ্যে এমন কোনো ত্রুটি বা সমস্যা আছে যা চিকিৎসা পদ্ধতির দ্বারাও আর কোনো দিন সারানো সম্ভব না, তাকে সেই সমস্যাটা নিয়েই তার জীবন অতিবাহিত করতে হবে বা কাটাতে হবে। তো সেই ধরনের ত্রুটি বা অসুবিধা বা বাধাকেই বলা হয় প্রতিবন্ধী বা বিকলাঙ্গ। তাহলে এই তিনটে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। একটা প্রতিবন্ধকতা, যেটাই কি বলছে, যে এমন কোনো ত্রুটি বা অসুবিধা আছে যা দৈনন্দিন জীবনে তার কোনো সমস্যা আসে না, কিন্তু বিশেষ কার্য করতে গেলে সমস্যা আসে, সেটাকে প্রতিবন্ধকতা বলা হয়। অক্ষমতা কি, এমন কোনো ত্রুটি বা অসুবিধা আছে যার জন্য সে দৈনন্দিন জীবনে অসুবিধা বা বাধার সম্মুখীন হয়, কিন্তু আধুনিক চিকিৎসা পদ্ধতির দ্বারা সেটাকে দূর করা যায়, তাকে অক্ষমতা বলে। আর বিকলাঙ্গ আর প্রতিবন্ধী কি, যে বাধা বা ত্রুটি বা অসুবিধাটা আছে সেটা আর চিকিৎসা পদ্ধতির দ্বারা অন্য কোনো সহযোগিতার সাহায্যে সেটাকে দূর করা সম্ভব হচ্ছে না, তাকেই প্রতিবন্ধী বা বিকলাঙ্গ বলা হয়। এবারে এই তিনটে ছাড়া ভিন্নতরভাবে সক্ষম শিশুদের আরও অনেক শ্রেণীবিভাগ আমাদের এখানে আছে, সেগুলো তোমরা অবশ্যই টেক্সট বই থেকে ভালো করে পড়বে। এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য এই তিনটে নিয়ে বেশি আলোচনা করলাম। এছাড়া এই অধ্যায়ে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসার চান্স আছে বা এসে থাকে প্রত্যেকবার পরীক্ষায়, তেমনই কিছু ছোট প্রশ্ন উত্তর নিয়ে আমি এখানে পরপর আলোচনা করে দিচ্ছি, এগুলো তোমরা একটু দেখে নাও। 5, অস্থিগত প্রতিবন্ধীর উদাহরণ দাও। খোঁড়া, কুঁজো, অঙ্গবিহীন প্রভৃতি। তাহলে তোমাদের এমসিকিউ আসবে যে একটি অস্থিগত প্রতিবন্ধীর উদাহরণ হলো, বলে 4টে অপশান থাকলো, তার মধ্যে তোমরা দেখবে এবং খোঁড়া, কুঁজো বা কোনো অঙ্গবিহীন যে অপশান থাকবে সেটাকে উত্তর করবে। 6, WHO এর সম্পূর্ণ নাম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 7, WHO, আচ্ছা, যার আহ, বাংলায় যেটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলা হয়, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? 1948 সালের 7ই এপ্রিল। 8, 14 পয়েন্ট লেখা পড়তে পারে না কারা? স্বল্প দৃষ্টিমান দৃষ্টি প্রতিবন্ধীরা। 9, ব্রেইল পদ্ধতির সাহায্যে যারা পড়াশোনা করে তারা হলো সম্পূর্ণ দৃষ্টিহীন। 10, আইকিউ এর সম্পূর্ণ নাম। ইন্টেলিজেন্স কোশেন্ট, বাংলা যাকে বলা হয় বুদ্ধাঙ্ক। 11, শিখন অক্ষমতাকে শিক্ষাগত দক্ষতার দিক থেকে কয়েক ভাগে ভাগ করা যায়, বা কয় ভাগে ভাগ করা যায়? তাহলে শিখন অক্ষমতাকে শিক্ষাগত দক্ষতার দিক থেকে কয় ভাগে ভাগ করা যায়? এখানে 3টে ভাগ আমরা পেয়েছি, এ, বি, সি। এতে বলা হচ্ছে পঠনগত অক্ষমতা, যাকে ইংলিশে বলা হয় ডিসলেক্সিয়া, লিখনগত অক্ষমতা যাকে বলা হয় ডিসগ্রাফিয়া, আর গাণিতিক অক্ষমতা যাকে বলা হয় ডিসক্যালকুলিয়া। এখান থেকে সাধারণত ম্যাচিং প্রশ্ন এসে থাকে, যে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া একদিকে দিয়ে দিল, আর একদিকে দিল পড়ার ক্ষেত্রে অসুবিধা, লেখার ক্ষেত্রে অসুবিধা বা অঙ্ক করার ক্ষেত্রে অসুবিধা। তাহলে অঙ্ক করার ক্ষেত্রে অসুবিধা হলে ডিসক্যালকুলিয়া হবে, লিখন অক্ষমতা, লেখার ক্ষেত্রে ত্রুটি বা অসুবিধা দেখা দিলে ডিসগ্রাফিয়া হবে, পড়ার ক্ষেত্রে বা উচ্চারণের ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেটা হবে ডিসলেক্সিয়া। তো এটা ভালো করে তোমরা বুঝে রাখবে। 12, ভাবের আদান প্রদান ও সুসম্পর্ক স্থাপনের অক্ষমতাকে কি বলে? অটিজম বলে। 13, অটিজম সাধারণত শিশুর মধ্যে কত বছর বয়সের আগেই শুরু হয়? 2.5 বছর বয়সের আগে শুরু হয়। 2.5 বছর বয়সের আগে শুরু হয়। সেরিব্রাল পালসি কি? সেরিব্রাল পালসি হলো এমন এক ধরনের স্নায়বিক ভারসাম্যহীনতা যা শিশুদের মস্তিষ্কের গঠনকালে কোনো আঘাতজনিত কারণে বা স্নায়ু কোষের কার্যকারিতার মধ্যে সমস্যার কারণে ঘটে থাকে। সেরিব্রাল পালসির কারণে ব্যক্তির শরীরে বিভিন্ন অঙ্গের নড়াচড়া, পেশির সক্ষমতা বা ভারসাম্য প্রভৃতি ব্যাহত হয়। তারপরের প্রশ্ন 15, আমেরিকার মনোবিজ্ঞানীদের মতে যে সমস্ত শিশুর বুদ্ধাঙ্ক বা আইকিউ 137 বা তার বেশি তাদেরকে কি বলে? বুদ্ধিদীপ্ত শিশু বা গিফটেড চিলড্রেন। 16, সেরিব্রাল পালসি হলো এক ধরনের
স্নায়বিক ভারসাম্যহীনতা। 17, যখন কোনো ব্যক্তির মধ্যে একাধিক প্রতিবন্ধকতা দেখা যায় তাদের কি বলে? বহুমুখী প্রতিবন্ধী বলা হয়। 18, যে সকল ব্যক্তির আইকিউ 21 থেকে 49 এককের মধ্যে তাদের কি বলা হয়? উত্তর হবে বোকা, বোকা বলা হয়। 19, যে সকল ব্যক্তির আইকিউ 20 এককের কম তাদের কি বলে? জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। 20, অটিজম কয় প্রকার? 3 প্রকার। 21, আইনগত দৃষ্টিহীন শিশুর দুটি চোখের ভিজুয়াল অ্যাকুইটি কত এর বেশি নয়? 20/200। 22, আংশিক দৃষ্টিমান শিশুরা কত পয়েন্টের লেখা পড়তে পারে? 18 পয়েন্টে। 23, চিৎকার করে বললেও যে শিশুর শুনতে অসুবিধা হয় তাদের শ্রবণ প্রতিবন্ধিতার মাত্রা কত? 91 ডেসিবেলের বেশি। 24, উচ্চমাত্রা শ্রবণ প্রতিবন্ধিতার মাত্রা কত? 71 থেকে 90 ডেসিবেল। 25, ভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষার প্রয়োজনে প্রথমে কি দরকার হয়? চিহ্নিতকরণ। তো এই 25টা প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে যদি পড়ো পঞ্চম অধ্যায় থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর এর পরের অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করা হবে। তোমরা যারা ভিডিওটি দেখলে সম্পূর্ণ তোমাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্রশ্ন উত্তরগুলো যদি পছন্দ হয়, চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এছাড়া আমি আরও বলেছি, আমরা যেমন গতকাল লাইভ ক্লাসে মক টেস্ট ব্যবস্থা করেছিলাম, ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের তোমাদের পরীক্ষার কিছুদিন আগে পর্যন্ত মক টেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে এখানে আলোচনা করা হবে। এভিটিএ বা অন্য কোনো টেস্ট পেপার যদি বার হয় সেগুলোরও প্রশ্ন উত্তর পেজ নাম্বার ধরে ধরে সলভ করা হবে। তো তোমরা চ্যানেলের সাথে থেকো। তো তোমাদের পরীক্ষা আর প্রস্তুতি খুবই ভালো হবে। তো সেক্ষেত্রে সকলকেই বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে রাখো। আর যখন লাইভ ক্লাস হবে তো লাইভ ক্লাসে অবশ্যই জয়েন হও। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।